হাড় কাঁপানো এই শীতের সকালে যখন শহরের আকাশ ধোঁয়ায় ঢাকা, ঠিক তখন আমাদের আজকের গন্তব্য এমন এক দেশ যেখানে রোদের পরশ লাগে রুক্ষ লাল মাটিতে। আজ আমরা হারিয়ে যাব পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে। কনকনে শীতের হাওয়া, চারিদিকে শাল পেয়ালের নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতা ভেঙে বয়ে চলা নাম জানা জানা কত ঝর্ণা। শীতের এই রূপসী পুরুলিয়াকে না দেখলে বোধহয় বাংলার সৌন্দর্য অসম্পূর্ণই রয়ে যেত। অনেকেই বলে পুরুলিয়া মানেই রুক্ষতা, কিন্তু শীতে এই পাহাড়গুলো যে কত শান্ত আর স্নিগ্ধ হতে পারে সেটা এখানে না এলে কিন্তু বোঝা যায় না। পাহাড়ি ঝর্ণার শব্দ আর চারপাশের নিস্তব্ধতা শহরের ভিড় থেকে কয়েকশো মাইল দূরে এক অন্য জগৎ। পাহাড় এখানে কথা বলে না, পাহাড় এখানে দীর্ঘশ্বাস ফেলে। ভোরের অবাধ্য কুয়াশা যখন অযোধ্যার ধাপে ধাপে সাদা মখমলের মতো বিছিয়ে থাকে, তখন মনে হয় কোনো এক আদিম রূপকথা যেন এইমাত্র তার চোখ মেলে তাকালো। পলাশীন এই ঋতুতেও অযোধ্যা তার সমস্তটুকু উজাড় করে দেয়। রুক্ষ লাল মাটির বাঁকে বাঁকে লুকিয়ে থাকা নীল জলের সরোবর আর পাহাড়ি বিকেলের শান্ত আলো, আজ আমরা সেই রূপের সন্ধানেই পাড়ি দিচ্ছি পুরো অযোধ্যা সার্কিট। মার্বেল লেক থেকে আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস আর দুর্গা ফলস, আমাদের এই জার্নিতে অযোধ্যার সেই সব পয়েন্টগুলো টাচ করব যেগুলো শীতকালে সবচেয়ে সুন্দর লাগে। সাথে থাকবে এখানকার লোকাল জীবনের কিছু ছোট ছোট মুহূর্ত। শীতের রোদ এখানে বড় মায়াবী। পাথরের শরীর বেয়ে বামনি আর দুর্গার রূপলি জল যখন ঝরে পড়ে, তখন রুক্ষতার ভাঁজে ভাঁজে প্রাণের স্পন্দন টের পাওয়া যায়। এই তো আসল পুরুলিয়া, যেখানে মানুষের বসতি আর বনের সীমানা এক হয়ে যায়। কোনো খাঁচা নেই, কোনো শাসন নেই, আছে শুধু এক অদ্ভুত সহাবস্থান। নমস্কার, মুহূর্তের ডায়েরি আরেকটি ব্লগ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 2026-এর প্রথম দিন, 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আমরা চলে এসেছি আজকে লাল মাটির দেশ আর সবুজে ঘেরা পুরো পাহাড়ে। আপনার একদম মাটির কাছে আপনি আসতে পারবেন, সেটা পুরুলিয়া। আর পুরুলিয়াতে আমরা আজকে সমস্ত জায়গাগুলোই এক্সপ্লোর করব। এটা আছে এখন আমি সিরকাবাদে। এটা অনেকটা সিল্ক রুট টাইপের লাগে, তার যেটা আমরা সিকিমে দেখি যে সিল্ক রুট যেরকম, তা আমাদের বাড়ির কাছেও একটা সিল্ক রুট রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। আর রাস্তা দেখতেই পাচ্ছেন, টুরিস্টের প্রচুর ভিড় 1 জানুয়ারির জন্য। তো চলুন যাওয়া যাক, আজকের ব্লগ আমরা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে 5:50, আর এখনও কিন্তু অন্ধকার কাটেনি। তো আমরা আজকে পুরুলিয়ার দিকে একটু পা বাড়িয়েছি। রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম, এখনও হেডলাইট বন্ধই হয়নি গাড়ির, মানে এত কুয়াশা রয়েছে। আমরা একটু লেট করে যাওয়ার জন্য বেরিয়েছি আজকে, যাতে ঠিকঠাক করে ভিউটা আসে। যদিও সানরাইজ দেখার জন্য এত সকালে বেরোনো, কিন্তু মনে হয় না সানরাইজ আমরা দেখতে পাবো। দেখতে দেখতে দেখুন, গ্রামের যে সরু রাস্তার মধ্যে আমরা ঢুকেছি, এবং চারপাশে কিন্তু মাঠ, গাছ আর এই জলের খেলা, এই দেখতে দেখতেই কিন্তু আমরা এগিয়ে চলেছি অযোধ্যার হিল টপের দিকে। আর আমাদের প্রথম যে স্পট সেটা হবে আজ উসুলডুংরি, যেটা সানরাইজ পয়েন্টও বলা হয়। এখানে কিন্তু গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সবাই দেখুন, সবার কাজে ব্যস্ত সকালবেলায়। এই ঘরগুলো সব বাইরে থেকে এত সুন্দর রং করা থাকে, আর সূর্যি মামা আস্তে আস্তে উকি দিচ্ছে। সকাল কিন্তু আস্তে আস্তে কুয়াশার পর্দা সরে যাচ্ছে। দেখতে দেখতে গ্রামের মধ্যে হঠাৎ করেই আমরা দুটো ময়ূর দেখতে পেলাম। এটা কিন্তু একেবারে আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। তো এরা নিজেদের মতোই ঘুরছে, কোনো তাড়াহুড়ো নেই যে আমাদের গাড়ি আসলো বলে এরা সরে গেল, সেটাও নয়। এরা এদের মতোই আছে, এদের রাজ্যেই আমরা এসেছি মনে হচ্ছে, এটা এদেরই জায়গা। আমরা শুধু শুধু এখানে, মানে আমাদের অবাধ প্রবেশ এখানে ঠিক নয়, এটা এদেরই জায়গা। তো এবার আস্তে আস্তে আমরা যাব উসুলডুংরির দিকে। এখানে দেখুন জঙ্গলের পাতা কেটে এনারা নিয়ে যাচ্ছেন, আর সূর্যি মামা কিন্তু এখন বেশ উকি দিচ্ছে গাছের আড়াল থেকে। এই বলতে বলতে আমরা কিন্তু এই সরু রাস্তা ধরে এগিয়ে চলেছি। এবার আমরা পৌঁছে গেলাম সেই উসুলডুংরি যে ভিউ পয়েন্ট, সানরাইজ পয়েন্ট, সেটাতে কিন্তু আমরা পৌঁছে গেলাম। এখন আছি আমরা উসুলডুংরি ভিউ পয়েন্টে।
তো উসুলডুঙ্গরি থেকে পুরুলিয়ার একটা 360 ডিগ্রি কিন্তু আমরা ভিউ পাই। মানে আপনি দার্জিলিংও যেমন দেখেন যে উপর থেকে সমস্ত পাহাড়গুলোকে দেখা যায়, তো উসুলডুঙ্গরি কিন্তু সেরকম একটা ভিউ পয়েন্ট। আর এখানে কিন্তু সানরাইজের সময় দুর্দান্ত লাগে। যদিও আমরা সানরাইজের একটু পরে এসে পৌঁছেছি, যেহেতু কাল 31st নাইট ছিল, একটু লেট নাইটে শোয়ার জন্য সকালে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর একটা ওয়াচ টাওয়ারও আছে, তো ওয়াচ টাওয়ার থেকে আমরা এবার দেখবো এই জায়গাটার ভিউ কেমন আসে। এই চায়ের দোকানটা আমরা আগে পেয়েছিলাম না, এবার দেখলাম একটা চায়ের দোকানও হয়েছে। মর্নিং টি এখানেই আমরা খাবো। অলরেডি অর্ণব খাচ্ছে, এখানে ওরা দাঁড়িয়ে আছে। দাদা চা কত করে? চা কত করে? লাল চা 5 টাকা, লাল চা। আর দুধ চা 10 টাকা। ঠিক আছে। এটা হচ্ছে উসুলডুঙ্গরির ওয়াচ টাওয়ার। এই জায়গাগুলো কিন্তু গভর্নমেন্ট খুব ভালোভাবে তৈরি করেছে একদম ট্যুরিস্টদের জন্য। আমরা অনেকগুলো জায়গাতেই পুরুলিয়াতে দেখছি যেখানে ওয়াচ টাওয়ার রয়েছে দেখার জন্য। সকালবেলা তো হাঁপিয়ে যাচ্ছি। আস্তে আস্তে কিন্তু ভিউটা খুব সুন্দর আসছে। দেখুন সকালের সেই একদম ফ্রেশ সানরাইজ, এত ভালো লাগে দেখলে। একটু আপনাদের একটু চারপাশটা আমি দেখাই ঘুরিয়ে। দেখুন ওয়াচ টাওয়ার থেকে ভিউটা জাস্ট একটু দেখুন, ভিউটা। কে বলে পাহাড় দেখতে গেলে আপনাকে দার্জিলিং যেতে হবে, সিকিম যেতে হবে? আপনার বাড়ির কাছেই এত সুন্দর জায়গা রয়েছে, কি অপূর্ব লাগছে। দেখুন কোথা থেকে মানুষ উঠে আসছে, সত্যি এদের জীবন কত কষ্টের। আমরা ভাবি এখানে যে এটা পেলাম না সেটা পেলাম না, জীবনের চাওয়া পাওয়া কিন্তু এখানে কিছুই নেই বললে চলে। মানুষ দেখুন কত কঠিন মানুষের জীবনযাত্রা, এখানে কিছুই নেই, আপনি আশেপাশে কিছুই পাবেন না এখানে। শুধু মানে কারেন্টটা এসছে, বাকি আর কিন্তু কমিউনিকেশন কিছু নেই, কোনো দোকান নেই। আমরা তো শহর অঞ্চলের লোক ভাবতেই পারবো না যে এভাবে আমরা থাকবো কিভাবে। কিন্তু এই যে প্রকৃতির মাঝে, এটাও তো আপনি শহরের মাঝে পাবেন না। এবার একটু দেখাই আপনাদেরকে, দেখুন পাখির চোখে উসুলডুঙ্গরি। পাখির চোখে ঠিক কেমন লাগবে উসুলডুঙ্গরিকে, অপূর্ব কিন্তু লাগছে এই ভিউটা। এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলে সময়টা একটু যেন থেমে যায়, কোনো শব্দ নেই, শুধু বাতাস আর পাখির আওয়াজ। ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো ছোট ছোট পাহাড়, আর আলো পড়লে রংটাও কিন্তু বদলে যায়। এই ভিউটা কিন্তু সকালে আর বিকালে পুরো আলাদা লাগে। এখন সকাল, আলোটা সফট আছে, তাই সবুজটা আরও ভালো লাগছে। এখানে এসে অনেকেই শুধু চুপচাপ বসেই থাকে, কথা বলারও দরকার পড়ে না। উসুলডুঙ্গরি কিন্তু খুব বেশি ক্রাউডেড জায়গা না, সেটাই এর সবচেয়ে ভালো দিক। এখানে সে শহরের কথা একদমই মনে পড়ে না, মোবাইল নেটওয়ার্কও ঠিকঠাক নেই। এই জায়গাটায় এলে বেশি কিছু করার নেই, শুধু বসে থাকা আর দেখা। আর সেটাই এখানে আসার আসল কারণ। বেশিক্ষণ দাঁড়ালে কিন্তু এখানে ঠান্ডা লাগতে পারে, একটা জ্যাকেট থাকলে কিন্তু খুব ভালো হয়। আমরা এখানে একটু সময় কাটাবো, তারপরে জায়গার দিকে রওনা হব। পুরুলিয়ায় এলে উসুলডুঙ্গরি কিন্তু মিস করা ঠিক না, খুব শান্ত, খুব সুন্দর। আচ্ছা চলো আর একটু ভিউ দেখি। পুরুলিয়ার আসল শান্তি কিন্তু এই ভিউটার মধ্যেই লুকিয়ে আছে। দূরের পাহাড়গুলো যেন ধীরে ধীরে সামনে আসছে, আর নিচে নেমে যাচ্ছে একদম জঙ্গল, আর এই রাস্তা তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলেছে। কোনো ভিড় নেই, কোনো আওয়াজ নেই, শুধুই এক প্রশান্তি। এই দেখার মধ্যে যে চোখের কি শান্তি, সে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সকালবেলায় এই জায়গাটা কিন্তু সবারই একবার আসা উচিত। যারাই পুরুলিয়ায় আসবেন তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই সকালে আসবেন।
নাহলে কিন্তু মিস হয়ে যাবে পুরুলিয়ার অনেক কিছু। চলুন আস্তে আস্তে নেমে যাই নিচের দিকে। আর দেখতে হবে আমাদেরকে এখন হোটেলটা কিন্তু আমাদের এখনো দেখা হয়নি। আজ তো একদম 2026-এর প্রথম দিন। তো 1 তারিখে দেখি হোটেল কি পাই। অযোধ্যার দিকে যাব হোটেলটা দেখার জন্য। চলো। তো আমরা এখন চলে আসলাম অযোধ্যা হিল টপে। এবং আজকে প্রচুর টুরিস্টের গাড়ি, যেহেতু আজকে 1 তারিখ, সবাই একটু পিকনিক মোডে আছে, আমরাও আছি পিকনিক মোডে। তো সকালে চলুন ব্রেকফাস্ট এখানে আমরা করবো ভেবেছি, হোটেল পরিবার অ্যান্ড রেস্টুরেন্ট। মানে পুরি পেয়ে যাবেন। আর জিলাপিটা কিন্তু এই দোকানে দারুণ করে। জিলাপি হচ্ছে নাকি দাদা? হ্যাঁ, সুন্দর হচ্ছে। এরকম গরম গরম একদম জিলাপি কিন্তু দারুণ মানায় এখানে। আমি এর আগেও খেয়েছি। গরম জিলাপি সাথে পুরি সবজি। টাকা দিয়ে নাড়ু বলছি। হ্যাঁ, এখানকার জিলাপিগুলো কিন্তু পুরো আলাদাভাবে ভাজা হয়। আমাদের ওখানে এরকম ভাবে কিন্তু জিলাপি হয় না, মানে একটার মধ্যে অনেকগুলো প্যাঁচ দেওয়া হচ্ছে। এই বলতে বলতে আমাদের পুরিও চলে আসলো। পুরি আর ঘুগনি দারুণ খেতে। আর এরপরেই নিয়ে নেবো জিলাপি সাথে। সকালের ব্রেকফাস্ট কিন্তু এখানেই হয়ে গেল। তো এটা করেই আমরা হোটেল দেখতে যাব। ব্রেকফাস্ট সেরে আমরা গেছিলাম হোটেল দেখতে। তো হোটেলটি আমরা 1 তারিখের জন্য আমরা সেরকম কোনো ভালো হোটেল পাইনি। একটা হোমস্টে আমরা পেয়েছি, যেটা 1100 টাকা পার নাইট হিসাবে ঠিক করা হয়েছে। আমরা 3 জন থাকবো একটা রুমে। তো আপনাদেরকে আমি হোটেলটা রিকমেন্ড করছি না, কারণ হোটেলটা খুব একটা বেটার কিছু আমরা পাইনি। যদি বেটার পেতাম তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাতাম। তো আমরা হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়েছি মার্বেল লেকের উদ্দেশ্যে। দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে। পুরুলিয়ার কিন্তু এই পাহাড়ের যে রাস্তা, সেটা কিন্তু গাড়ি প্রেমীদের জন্য বা বাইক প্রেমীদের জন্য কিন্তু একটা আদর্শ জায়গা বলতে পারেন। খুবই সুন্দর ভিউ পাওয়া যায় রাস্তাগুলো থেকে, আর একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা এখন চলেছি মার্বেল লেকের দিকে। তো চলুন। তো মার্বেল লেকের রাস্তায় দেখুন গাড়ির প্রচুর জ্যাম আজকে, মানে দুটো গাড়ি যাওয়ার জায়গায় নেই রাস্তা দিয়ে। আর প্রচুর গাড়ির ভিড় আজকে, এত জ্যাম হয়ে গেছে রাস্তার মাঝে। তো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মার্বেল লেকের দিকে। হ্যাঁ, তো আমরা চলে আসলাম এখন মার্বেল লেক। পার্কিং এরিয়া দেখতেই পাচ্ছেন কত ভিড় রয়েছে পার্কিং এরিয়া। এখন বন্ধ করো। তো আমরা এখন যাচ্ছি মার্বেল লেক। দেখুন পেছনে কত লোক, মনে হচ্ছে মেলা বসে গেছে একদম। হ্যাঁ, অযোধ্যা। এটা কি বলবেন, ন্যাচারাল ছাউনি, একদম একদম ন্যাচারাল ছাউনি। গাছের পাতা দিয়ে দেখুন কীভাবে বানিয়েছে। এখানে দেখছি যে পুরুলিয়ার যে ছৌ নৃত্যের যে সমস্ত শোপিসগুলো পাওয়া যায়, সেটাই দেখছি। এগুলো আপনারা চরিদা গ্রামেও পেয়ে যাবেন, আর এখানেও একটা রয়েছে।
এটা কিন্তু পুরুলিয়ার একটা ঐতিহ্য বলতে পারেন। তবে এতটা চড়াই উতরাই পার করে এসেও যে জায়গাটা চোখের সামনে এখন দেখতে পাচ্ছি, এটা দেখে মনে হচ্ছে যে আমার এই কষ্ট করে আসাটা কিন্তু এখানে সার্থক। প্রচুর টুরিস্টের ভিড় আছে, এই জায়গাটা এত ভিড় থাকে না অন্য টাইমে আসলে। আর একটু বয়স্ক লোক যাদের, তাদের কিন্তু একটু অসুবিধা হবে, কারণ এখানে পুরোটাই পাথরের রাস্তা। আর নিচের দিকটা দেখুন, যেতে মানা করা আছে, মানে আপনি বাঁ দিকটা যেতে পারবেন না, ডান দিক থেকে আপনারা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর লেকের জলেও কিন্তু নামা যাবে না, এটাও কিন্তু পুরোপুরি নিষিদ্ধ আছে। কারণ লেকটা যথেষ্ট গভীর এবং সেখানে অনেক রকম খনিজ পদার্থ থাকতে পারে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, যার জন্য কিন্তু পুরোপুরি এই লেকের জলে নামা কিন্তু নিষেধ আছে। উপর থেকে প্রচুর লোক দেখছে, এই জায়গা থেকে ভিউটাও কিন্তু খুব সুন্দর। আর একটা ভিউ হয় একদম উপর থেকে, সেটাও আমি আপনাদের একটু পরে গিয়ে দেখাবো। এখন এখান থেকে আমরা একটু দেখি, আর সবাই মিলে জায়গাটা বেশ উপভোগ করছি কিন্তু। রুক্ষ পাহাড়, লাল মাটি আর জঙ্গল, পুরুলিয়া বললেই আমাদের চোখে এই ছবিটা কিন্তু ভেসে ওঠে। কিন্তু এই রুক্ষতার মাঝেও যে এমন স্বচ্ছ নীল জলের এক স্বর্গ লুকিয়ে থাকতে পারে, সেটা এখানে না এলে বিশ্বাস করা কঠিন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি সেই অযোধ্যা পাহাড়ের নীল দর্পণে। মার্বেল লেক আসলে প্রাকৃতিকভাবে কিন্তু তৈরি কোনো হ্রদ নয়, এটি মূলত একটি পরিত্যক্ত পাথরের খনি। অযোধ্যা পাহাড়ের পাম্প স্টোরেজ প্রকল্পের জন্য এখান থেকে প্রচুর পরিমাণে পাথর খনন করা হয়েছিল। খনন কার্যের ফলেই তৈরি হওয়া বিশাল গর্তে বৃষ্টির জল জমে এবং ভূগর্ভস্থ জল চুইয়ে এই হ্রদটির সৃষ্টি হয়েছিল। পাথরের খনিজ উপাদানের কারণেই এখানকার জলের রং কিন্তু এতটা উজ্জ্বল নীল দেখায়। এখানকার পাথরগুলো মূলত মেটামরফিক বা রূপান্তরিত শিলা, যা রোদে চকচক করে। এই কারণেই পর্যটকদের কাছে এটি মার্বেল লেক নামে পরিচিতি কিন্তু পেয়েছে। এখানকার প্রধান আকর্ষণ হলো এর রঙের বৈচিত্র্য। সূর্যের আলোর সাথে সাথে জলের রং কিন্তু পাল্টাতে থাকে, কখনো ঘন নীল, আবার কখনো ঘন সবুজ। বর্ষার সময় এর রূপ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তবে মনে রাখবেন, লেকটি কিন্তু বেশ গভীর, সেই জন্য এর নিচে কিন্তু নামা পুরোপুরি নিষেধ রয়েছে। আর এই পাথরগুলোই দেওয়া হয়েছে আপার ড্যামে। এগুলো কি পাতা দিয়ে তৈরি? খেজুর পাতা। কত করে এগুলো? এগুলো শুকিয়ে যাবে না? এরকমই থাকবে? আচ্ছা, হচ্ছে মার্বেল লেকের আপার পার্ট না, আমরা উপরের দিকটা আপনাদেরকে বলছিলাম যে আমরা উপর থেকে একবার মার্বেল লেককে দেখবো কেমন লাগে। এই দেখুন, উপর থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে। এই মার্বেলগুলো দেখুন সব কাটিং করা আছে কিন্তু। হ্যাঁ, এই দেখুন, পুরো আমরা এই সাইড দিয়ে গেছিলাম নিচে আগে, আর এখন নিচের দিকটা পুরোটাই দেখা যাচ্ছে। এইভাবে আমরা মার্বেল লেক থেকে আস্তে আস্তে বামনি ফলসের দিকে এগিয়ে চললাম। তবে দেখা যাক বামনি ফলসে আজকে কেমন ভিড় আছে। মার্বেল লেকে তো প্রচুর ভিড়, বামনি ফলসের তো এখান থেকেই দেখছি পার্কিং শুরু হয়ে গেছে। দেখি গাড়ির পার্কিং পাওয়া যায় কিনা, মনে তো হচ্ছে না পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তাহলে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব, কারণ এত ভিড়ের মধ্যে নিচের দিকে নামাও যাবে না। আর দেখুন পার্কিংয়ের কি অবস্থা, দেখে ভয় লাগছে। এই হচ্ছে রাস্তা দুর্গা ড্যামের, ভয়ে ভয়ে নামছি। চলুন যাওয়া যাক, আস্তে আস্তে নামতে হবে। যদিও বামনি ফলসে আমার যাওয়ার একবার অভিজ্ঞতা আছে নিচ পর্যন্ত, তো সেই জন্য এটা অতটা কিছু মনে হচ্ছে না। খুব সাবধানে নামবেন, বয়স্ক লোক কিন্তু নিচে নামতেই পারবে না, যা অবস্থা। লেডিস এবং বয়স্ক লোকের পক্ষে কিন্তু খুব অসুবিধা এখানে নামার। হ্যাঁ, চলুন। এই হচ্ছে রাস্তা। উফ, খুব কষ্ট।
অনেকটাই চলে এসেছি, দেখা যাচ্ছে নদীটা। তো এখানে এখানে দাঁড়াই, নিচে নামতে হবে, আর একটু নিচে নামতে হবে, একটু চেষ্টা করতে হবে। ও ও দাঁড়া, চলুন এই আস্তে আস্তে নামছি, এই হচ্ছে সেই দুর্গা ফলস। এটা কিন্তু বর্ষাকালে আসলে আরো সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। এখন একটু জলটা কম আছে, বর্ষাকালে আসলে আরো ভালোভাবে দেখা যাবে। অযোধ্যা পাহাড়ের বুক চিরে নেমে আসা এক রূপলি ধারা হচ্ছে এই দুর্গা ফলস। উপর থেকে যখন জলরাশি ধাপে ধাপে পাথরের গায়ে আছড়ে পড়ে, তখন তৈরি হয় এক মায়াবী কুয়াশা। পুরুলিয়ার রুক্ষ প্রকৃতির মাঝে এই জলপ্রপাতটি যেন এক সজীব প্রাণকেন্দ্র। এর কলতানার চারপাশের নিস্তব্ধতা মিলেমিশে এক অদ্ভুত শান্তি তৈরি করে, যা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এই ঝর্ণার বিশেষত্ব হলো এর পাথুরে গঠন। বড় বড় কালো পাথরের খাঁজ বেয়ে যখন স্বচ্ছ জল নিচে নেমে আসে, তখন সূর্যের আলোয় তা হীরের মতো চকচক করে ওঠে। নিচের ছোট ছোট জলাধারে জমে থাকা জল এতটাই পরিষ্কার যে মাটির নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যায়। পাথরের উপর বসে ঝর্ণার শীতল জলের ঝাপটা গায়ে মাখলে শহরের সমস্ত ক্লান্তি নিমেষেই কিন্তু ধুয়ে মুছে যায়। দুর্গা ফলসকে ঘিরে রয়েছে ঘন জঙ্গল আর বুনো লতাপাতার আস্তরণ। এখানে পর্যটকের ভিড় থাকলেও প্রকৃতি নিজস্ব একটা গাম্ভীর্য বজায় থাকে কিন্তু সব সময়। মাঝে মাঝে ঝর্ণার শব্দের সাথে মিশে যায় বুনো পাখিদের ডাক। যারা প্রকৃতির নির্জনতা ভালোবাসেন তাদের কাছে দুর্গা ফলস কোনো স্বর্গোদ্যানের চেয়ে কম কিছু নয়। পাহাড়, জঙ্গল আর জল, এই তিনের এমন মিলবন্ধন পুরুলিয়া খুব কম জায়গাতেই কিন্তু দেখা যায়। তবে দুর্গা ফলসের এই রূপ উপভোগ করার সময় একটু সতর্ক থাকাও কিন্তু জরুরি। বর্ষার দিনে জলের তোড় বাড়লে পাথরের গা বেশ পিচ্ছিল হয়ে যায়, তাই সাবধানে পা ফেলাই কিন্তু বুদ্ধিমানের কাজ। প্রকৃতির এই অমলিন সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করা হোক বা মনের মণিকোঠায় গেঁথে রাখা, দুর্গা ফলস আপনার স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে আজীবন। দুর্গা ড্যাম থেকে ঘুরে চলে আসলাম। দুর্গা ড্যাম নামা কিন্তু যাই হোক, কিন্তু ওঠা কিন্তু খুবই কষ্টের ব্যাপার। মানে হাঁপিয়ে গেলাম পুরো একটা ড্যাম। আমি তো বামনিটায় আর নামবোই না, যা কন্ডিশন দেখছি না, আমার শরীরকে অনেক ফিট হতে হবে এগুলো দেখতে গেলে। হ্যাঁ, তো আপনারাও একটু মাথায় রাখবেন যে এই সমস্ত ড্যাম দেখার সময়, সরি ড্যাম নয়, ফলস যখন আপনারা দেখবেন, বয়স্ক লোক যদি থাকে একদমই যাবেন না। আর মহিলা বা বাচ্চা এদের ক্ষেত্রেও একটু সতর্ক থাকবেন, কারণ এখানে নামাটা যাই হোক, আপনি উঠতে গেলে কিন্তু সত্যি কষ্টের ব্যাপার। এবং বামনি ফলসের ক্ষেত্রেও যেটা মিড পোর্শন থেকে একটা ভিউ আসে, সেটাই দেখে উঠে চলে আসার চেষ্টা করবেন। এটা চলুন, নেক্সট ডেস্টিনেশন আপাতত চরিদা গ্রাম। এখান থেকে নেমে যাবো, যোদ্ধা থেকে নিচের দিকে আমরা এখন নামবো, লাঞ্চ করবো, তারপর চরিদা গ্রাম যাবো। অযোধ্যা পাড়ের এই রাস্তাটা কিন্তু আমাদের অনেকটাই মানে দার্জিলিং বা সিকিমের রাস্তার মতোই মনে হয় না যে এত কম হাইটের একটা হিলসে এত সুন্দর রাস্তা রয়েছে। এবং চারদিকের ভিউটা একটু দেখুন, পুরো সবুজে মোড়া। যদি বর্ষাকালে আসতাম তাহলে কিন্তু এই জায়গাটা আরও বেশি মানে প্রাণবন্ত লাগতো আমাদের কাছে। এখনও ঠিকই আছে, প্রচুর ট্যুরিস্টের ভিড়, যেহেতু আমরা 2026-এর 1 তারিখে এসেছি। প্রচুর গাড়ি, ট্যুরিস্টের খুবই ভিড় আছে। তবে এই রুটটা কিন্তু আমার বরাবরই খুব প্রিয়। মানে গাড়ি চালানোর জন্য, যারা গাড়ি চালাতে ভালোবাসেন তাদের জন্য বেশ একটা কি বলবো, মানে প্রথমে হাতে খড়ি বলতে পারেন একটা গাড়ি চালানোর পাহাড়ি রাস্তায়। আর এবার কিন্তু আমরা আস্তে আস্তে পাহাড় থেকে নিচের দিকে নামতে শুরু করব। নিচের দিকে নেমে আমরা ফার্স্টে আমরা লাঞ্চ করব বাঘমুন্ডিতে। বাঘমুন্ডি থেকে লাঞ্চ করে আমরা চরিদা গ্রামে যাব, যেটা মুখোশ গ্রাম নামেও পরিচিত। মুখোশ গ্রাম হয়ে আমরা খয়রাবেড়া ড্যাম যাব। তো চলুন আমরা রাস্তা উপভোগ করতে করতে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাই।
তো আজকে দুপুরে খাওয়ার জন্য এই চরিতা গ্রাম যাওয়ার পথে এই হোটেলটায় আমরা দাঁড়িয়েছি, নাম স্বাদ। এটা চলুন ভেতরে যাওয়া যাক। কেন খুবই ভিড়, আমরা তো দুটো হোটেল অলরেডি পার করে এখানে আসলাম, তো এখানেও দেখছি প্রচুর লোকের ভিড়। এমনিতে বেশ খোলামেলা আছে জায়গাটা। এই আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে আজকে আলু পোস্ত, ডাল, ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা, সাথে চাটনি আর স্যালাড, আর আছে কাতলা মাছ। কাতলা মাছটা এখনো আসেনি। কেমন হয়েছে খাবার? বেশ ভালো। বাহ, দারুণ দারুণ। তো আমরা এখন চলে আসলাম একদম মুখোশ গ্রামে। তো এটাই পার্কিং গাড়ি রেখে আস্তে আস্তে মুখোশ গ্রামের দিকে এগোচ্ছি। এটা আরেকটা নাম হচ্ছে চরিদা গ্রামও বলা হয়। তো চলুন, তো এখানে কি কি মুখোশ পাওয়া যায় এবং পুরুলিয়ার যে ঐতিহ্য সেটাকে কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করব, এবং এখানকার দোকানদারদের সাথে একটু কথা বলবো যে কেমন কি দাম আছে বা কোনটাকে কি বলে। চলুন দেখা যাক। এগুলো কি দিয়ে তৈরি হয়? এটা পেপার কাগজের মন্ডপের করা। ওটা রিজেক্ট কাগজ থাকে তো, ওই খাতা স্কুলে। আচ্ছা, সেটা দিয়ে আঠা দিয়ে সেটা ডাইস আছে, ডাইসে ফেলানো হয়। রোদে শুকিয়ে নিয়ে তারপর সেটাকে রং করে। আপনারা এটা কতদিন ধরে বানাচ্ছেন মোটামুটি? তাও মোটামুটি ধরুন আমাদের অনেক দিনই হয়ে গেল। আমাদের আগের জেনারেশন। আদি অন্ত, আচ্ছা, আদি। আদি অন্ত থেকে পিতা পুরুষ থেকে। আচ্ছা, সারা বছরই তো চলে। পরা মুখোশ এই এখন এটা হচ্ছে টুরিস্টদের জন্য, মানে বাড়িতে রাখার জন্য টুরিস্টদের। আচ্ছা, আর পরা মুখোশটাও মনে করো অনেকদিন থেকে, দীর্ঘদিন থেকে আছে। পড়া যে মানে ছৌ নৃত্যের যে মুখোশগুলো হয়, সেগুলোর মোটামুটি দাম কিরকম শুরু হয় আপনার ছৌ নৃত্যেরগুলো? একটু বেশি দাম আছে। মনে করুন ছৌ নাচের মুখোশগুলো, নাচ করার মুখোশ আচ্ছা, 4,000, 4,000, 5,000। 8,000 টাকারও আছে ভালো ভালো যে মুখোশগুলো। আচ্ছা, সরকারিভাবে আপনারা কোনো মানে হেল্প পান, যে মানে এই যে একটা ঐতিহ্যময় জিনিস যেটা, সেইভাবে কিছু সরকার থেকে? আচ্ছা, তো দেখুন, আপনারা আসলে অবশ্যই চেষ্টা করবেন এনাদের কাছ থেকে কিছু নেওয়ার। আমরাও নেওয়ার চেষ্টা করি এখান থেকে। অপূর্ব কাজ, হাতের কাজ। এই গ্রামে ঢুকলে পরে কিন্তু আপনার মনে হবে আপনি যেন কোনো পৌরাণিক যুগে চলে এসেছেন। যেদিকেই তাকাবেন সেদিকেই সারি সারি দেবদেবী, অসুর আর পশু পাখির রঙিন মুখ আপনার দিকে যেন তাকিয়ে আছে। না, এটা কিন্তু কোনো রূপকথার দেশ নয়, এটাই হচ্ছে পুরুলিয়ার সেই চরিদা গ্রাম। কিন্তু পৃথিবীর বেশিরভাগ লোকই একে চেনে মুখোশ গ্রাম নামে। চরিদা গ্রামে ঢোকার সাথে সাথে আপনি শিল্পীদের ছেনি হাতুড়ি আর তুলির ছোঁয়ার এক অদ্ভুত ছন্দ কিন্তু অনুভব করবেন। এই গ্রামটা আসলে একটা জীবন্ত মিউজিয়াম। এখানকার প্রায় প্রতিটা বাড়ির দাওয়াই হলো এক একটি ওয়ার্কশপ। কোনো বড় সাইনবোর্ড নেই, কোনো কর্পোরেট ফ্যাক্টরি নেই, আছে শুধু বংশ পরম্পরায় বয়ে চলা এক অবিশ্বাস্য দক্ষতা। এখানকার শিল্পীদের বলা হয় সূত্রধর। কয়েক প্রজন্ম ধরে তারা মাটির তালকে দিয়ে চলেছেন দেবতার রূপ। একটা প্রাণহীন মুখোশ কীভাবে জীবন্ত হয়ে ওঠে সেটা আপনি কিন্তু এখানে আসলেই একমাত্র দেখতে পাবেন। প্রথমে নদী থেকে আনা পরিষ্কার মাটি দিয়ে একটা ছাঁচ তৈরি করা হয়, সেই ছাঁচের উপর লেপে দেওয়া হয় ছাই, আর তারপর স্তরে স্তরে কাগজ ও আঠা। এরপর দেওয়া হয় এক বিশেষ ধরনের সূক্ষ্ম কাদার প্রলেপ, এবং সবশেষে সাদা খড়ি মাটি দিয়ে করা হয় পালিশ। কিন্তু আসল জাদুটা ঘটে যখন শিল্পীরা হাতে তুলি তুলে নেন। দেবী দুর্গার টানটানা চোখ, কার্তিকের মায়াবী হাসি কিংবা অসুরের ভয়ঙ্কর রূপ সবটাই ফুটে ওঠে এই শিল্পীদের হাতের জাদুতে। শেষে চুমকি, রঙিন পালক আর পুঁথি দিয়ে সাজিয়ে তোলা হয় এক একটি মাস্টারপিস। একসময় এই মুখোশগুলো তৈরি হতো শুধু ছৌ নাচের জন্য, কিন্তু আজ সময় বদলেছে। 2018 সালে চরিদার এই শিল্প জিআই ট্যাগ পেয়েছে, যার মানে হলো এই শিল্প শুধু পুরুলিয়ায় নয়, গোটা বিশ্বের সম্পদ। চরিদার এই মুখোশ পরেই যখন ছৌ শিল্পীরা ধামসা মাদলের তালে লাফিয়ে ওঠেন, তখন মনে হয় যেন স্বয়ং দেবতারা মর্তে নেমে এসেছেন। 2010 সালে ছৌ নাচ ইউনেস্কো হেরিটেজ তকমা পাওয়ার পর এই গ্রামের কিন্তু ভাগ্যই বদলে গেছে। এখন শুধু বাংলা নয়, আমেরিকা থেকে ফ্রান্স, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুখোশ ড্রয়িং রুমে শোভা বাড়াচ্ছে।
চড়িদা গ্রাম আমাদের শেখায় কিভাবে অভাবের মধ্যেও শিল্পকে বাঁচিয়ে রাখতে হয়। আপনি যদি পুরুলিয়া আসেন তবে এই মুখোশ গ্রামে অন্তত কয়েক ঘন্টা কাটাবেন। এখানকার মানুষদের সরলতা আর তাদের হাতের কাজ আপনাকে কিন্তু মুগ্ধ করবেই। আর যাওয়ার সময় সাথে করে একটা ছোট্ট মুখোশ কিন্তু নিয়ে যেতে ভুলবেন না, যাতে আপনার বাড়ির দেওয়ালে এক টুকরো চড়িদা গ্রাম সবসময় থেকে যায়। এই মুখোশ তৈরির ইতিহাস কিন্তু কোনো শৌখিনতার জন্য নয়, এর জন্ম হয়েছে ছৌ নাচের প্রয়োজনে। ছৌ হলো এক ধরনের যুদ্ধনৃত্য। বীর রস, ভয়ঙ্কর রস কিংবা ভক্তিরস ফুটিয়ে তোলার জন্য নৃত্যশিল্পীদের মুখের অভিব্যক্তির বিকল্প হিসাবে এই বিশাল মুখোশগুলো তৈরি করা হয়। আগে এই মুখোশ অনেক ভারী হতো, কিন্তু এখন সময়ের সাথে সাথে একে অনেক হালকা করে ফেলা হয়েছে, যাতে শিল্পীরা সহজেই নাচতে পারেন। এখানে কোনো কেমিক্যাল আঠা বা প্লাস্টিক কিন্তু ব্যবহার করা হয় না। ব্যবহার হয় নদীর তলার বেলে মাটি, পুরনো খবরের কাগজ, আর ময়দার আঠা বা তিসির আঠা, আর খড়ি মাটি। আর আপনি যদি চড়িদা আসতে চান তবে শীতকাল কিন্তু সেরা সময়। বলরামপুর বা পুরুলিয়া স্টেশন থেকে গাড়িতে 2 ঘন্টার পথ। থাকার জন্য বাঘমুন্ডি বা অযোধ্যা পাহাড়ে প্রচুর হোমস্টে পেয়ে যাবেন। আর হ্যাঁ, কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন যে কম দামাদামি করতে, কারণ একটা মুখোশের পেছনে শিল্পীর কিন্তু কয়েক দিনের পরিশ্রম লুকিয়ে থাকে। চড়িদা গ্রাম থেকে আমরা এবার চলে এসেছি খয়রাবেড়া ড্যামে। খয়রাবেড়া ড্যামটা অতটা জল এখন নেই, তবে বর্ষাকালে কিন্তু এই ড্যামের সৌন্দর্য সত্যি দেখার মতো থাকে। চারপাশে সবুজে মোড়া এই খয়রাবেড়া ড্যাম আপনারা আসতেই পারেন। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে, যেটা ড্যামের উল্টো দিকে। নর্মালি সবাই এখানে আসে না বা জানেও না, যেহেতু এটা জঙ্গলে পুরো ঘেরা রয়েছে। আমরা এই রুটটা আগে আমরা এক্সপ্লোর করেছি। এটা একটা অফবিট রুট। এই রুটটা দিয়ে আমরা চলে যাব মুরগুমার দিকে, এই রাস্তাটা ধরে, যেটা গ্রামের মধ্যে দিয়ে, এবং একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় পার হয়ে আমরা চলে যাব। এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু আপনি একটা গাড়ির থ্রিলিং অভিজ্ঞতা নিতে পারবেন। সবাই যারা গাড়ি ভাড়া করে আসেন তারা হয়তো এই রাস্তা দিয়ে যাবেন না, পার্সোনাল গাড়ি ছাড়া এই রাস্তা দিয়ে নর্মালি লোকে যায় না। আর এই ওয়াচটারের উপর থেকে আমরা দেখব এই খয়রাবেড়া ড্যাম মূলত একটি সেচ প্রকল্প, যা বাঘমুন্ডি ব্লকের খয়রাবেড়া গ্রামে অবস্থিত। চারিদিকে ঘন জঙ্গল আর মাঝখানে এই বিশাল কৃত্রিম হ্রদ। শীতকালে যখন রোদের আলো এই নীল জলের উপরে পড়ে, তখন মনে হয় যেন হিরে চকচক করছে। বর্ষাকালে আবার এর রূপ অন্যরকম, চারিদিক গাঢ় সবুজ হয়ে যায় আর মেঘেরা পাহাড়ের খুব কাছে নেমে আসে। আর এই সামনেই রয়েছে চেমটাবুরু পাহাড়, যেটা আমরা ট্রেক করে উপরে উঠতে পারি। আর এই চেমটাবুরু হচ্ছে পুরুলিয়ার সব থেকে হাইয়েস্ট পিক। আগে মানুষ শুধু এখানে পিকনিক করতে আসতো, কিন্তু এখন খয়রাবেড়া বদলে গেছে। ড্যামের একদম পাশেই গড়ে উঠেছে লাক্সারি ইকো রিসর্ট। আপনি যদি পাহাড়ের কোলে তাঁবু বা সুন্দর কটেজে রাত কাটাতে চান, তবে খয়রাবেড়ার চেয়ে আর ভালো জায়গা নেই। রাতে এখানকার নিস্তব্ধতা আর আকাশের তারা দেখা, সেটা এক অপার্থিব অভিজ্ঞতা বলতে পারেন। আর আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন, তবে সূর্যাস্তের সময় এই ড্যাম আপনার সেরা ফ্রেম কিন্তু হতে পারে। অক্টোবর থেকে মার্চ মাস হলো সেরা সময়। শহরের পিচ ঢালা কালো রাস্তা তো অনেক দেখলেন, এবার চলুন হারিয়ে যায় লালমাটির সেই অলিগলি পথে, যেখানে রাস্তার দুপাশে কোনো হাই রাইজ বিল্ডিং নেই, আছে শুধু আকাশ ছোঁয়া পলাশ আর মহুয়ার শাড়ি। পুরুলিয়ার এই অফবিট গ্রামের রাস্তাগুলোর এক অদ্ভুত মায়াবী চরিত্র আছে। আপনি যখনই বাঘমুন্ডি বা ঝালদার বা খয়রাবেড়ার কোনো নাম না জানা গ্রামের ভিতরে ঢুকবেন, দেখবেন রাস্তার দুপাশে মাটির দেওয়ালের ছোট ছোট বাড়ি। সেই সব বাড়ির দেওয়ালে আবার নিপুণ হাতে আঁকা আলপনা, যেন কোনো খোলা আকাশের নিচের আর্ট গ্যালারি। এই পথ দিয়ে যখনই আপনি যাবেন, আপনার কানে আসবে না কোনো গাড়ির হর্ন, তার বদলে পাবেন ঝিঝি পোকার ডাক, আর একটু দূরে কোথাও বেজে উঠছে ধামসা মাদলের হালকা প্রতিধ্বনি। রাস্তার মোড়ে মোড়ে বিশাল সব বট গাছ, যার নিচে গ্রামের বয়স্ক মানুষেরা গোল হয়ে বসে গল্প করছেন। এখানকার রাস্তাগুলো কখনো পাহাড়ের ঢাল বেয়ে শটান উপরে উঠে গেছে, আবার কখনো বা ঘন জঙ্গলের বুক চিরে হারিয়ে গেছে কোনো আদিবাসী পাড়ার ভেতরে। আমরা যাচ্ছি হচ্ছে মুরুকুমা ভিউ পয়েন্ট, আর আরেকটা নাম হচ্ছে এটাই সুইসাইড পয়েন্ট বলা হয়।
চলো। ব্যস্ত জীবনের ইঁদুর দৌড় থেকে কয়েকটা দিন ছুটি নিতে হলে মুরগুমার চেয়ে ভালো জায়গা আর নেই। প্রকৃতির কোলে এসে আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন। এই ভিডিওটিতে মুরগুমাকে আমরা উপর থেকেই দেখাতে পারলাম, কারণ সন্ধ্যার জন্য আমরা স্পটটিতে যেতে পারিনি। আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আপনাদেরকে শুধু আমরা মেন যে ড্যাম সেটাই দেখাতে পারলাম। গুড মর্নিং সবাইকে। আর একবার সবাইকে আমি গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকে দ্বিতীয় দিনের আমাদের ব্লগ। তো এখন আমি চলে এসেছি এই আপার ড্যামে। আপার ড্যামটা হলো অযোধ্যা হিলস যে পাম্প স্টোরেজ প্রজেক্ট রয়েছে তার একটি অংশ। মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্যই এটি তৈরি হলেও এর সৌন্দর্য কিন্তু পর্যটকদের কাছে এক বড় পাওনা। পাহাড়ের উপর বিশাল আকারে জলাধার দেখলে মনে হবে এ যেন এক শান্ত সমুদ্র। এর উচ্চতা প্রায় 800 ফুট, আর এর মূল উদ্দেশ্যই হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন। এবার আপার ড্যাম থেকে আমরা এই আঁকাবাঁকা পথ ধরে নিচের দিকে লোয়ার ড্যামের দিকে যাব। যারা ড্রাইভিং বা বাইক রাইডিং ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই রাস্তাটা হলো একদম স্বর্গ। এই রাস্তাটি প্রায় 3 থেকে 4 কিলোমিটার লম্বা। পাহাড়ের গা বেয়ে সরপিলেই পথ দিয়ে নামার সময় আপনি কিন্তু অনুভব করবেন অযোধ্যা পাহাড়ের আসল সৌন্দর্য। যত নিচে নামবেন দেখবেন এক পাশে খাড়া পাহাড় আর অন্য পাশে গভীর উপত্যকা। দেখুন ওই নিচে দেখা যাবে আর কিছুক্ষণ পরেই লোয়ার ড্যাম। উপর থেকে এটা একটা ছোট্ট পুকুরের মতো মনে হচ্ছে, কিন্তু কাছে গেলে এর বিশালতা কিন্তু বোঝা যায়। রাস্তার প্রতিটি বাঁকে রয়েছে নতুন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সাবধানে ড্রাইভ করা কিন্তু খুব জরুরি। এখানে বেশ কিছু হেয়ারপিন বেন্ড বা তীব্র বাঁক রয়েছে, তবে ভিউটা জাস্ট অসাধারণ। এখান থেকে উপরের দিকে তাকালে দেখা যায় পাহাড়ের চূড়া, আর নিচে তাকালে ঘন জঙ্গলের বুক চিরে চলে যাওয়া পিচ ঢালা রাস্তা। যদি আপনি পাহাড়ের আসল ফিল নিতে চান তাহলে কিন্তু এই রাস্তায় একবার বাইক রাইড বা ড্রাইভিং অবশ্যই করবেন। অযোধ্যা পাহাড়ে এই ট্রিপটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো দেখা হচ্ছে আবার লোয়ার ড্যামে গিয়ে। গুড মর্নিং সবাইকে। এখন আছি লোয়ার ড্যামে। আমরা আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের দিকে চলে এসেছি। আপার ড্যাম পরে দেখবো। দেখুন ফাঁকাই আছে এখন সকালবেলা, তো আপনাদেরকে একটু দেখাই লোয়ার ড্যামটা এখান থেকে কেমন ভিউ আসে। আর একটা ভিউ পয়েন্ট আছে উপরে, সেই ভিউ পয়েন্টটা থেকেও বলবো। এটা থেকে দেখি আমরা, এই হচ্ছে সেই লোয়ার ড্যাম। খুবই সুন্দর লাগছে, যদিও কুয়াশার জন্য একটু ঢেকে আছে, ক্লিয়ার ভিউ পাচ্ছি না। আর এই নিচটাতে আছে আপনার হচ্ছে এটা, চলুন দেখাই। এই দেখুন টুরিস্টের এত গাড়ি, আমি একটু জুম করে দেখাই। আর এই দেখা যাচ্ছে লহরিয়া শিব মন্দির। লহরিয়া শিব মন্দির থেকেই এটা একটা আপনার এন্ট্রি পয়েন্ট অযোধ্যা পাহাড়ে। আপনি
শহরে শিব মন্দির ঘুরে লোয়ার ড্যাম হয়ে আপার ড্যামে গিয়ে হিল টপে চলে যেতে পারেন। যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে তখন আপার ড্যামের জল নিচের এই লোয়ার ড্যামে ছেড়ে দেওয়া হয়। এই জলের স্রোতেই টারবাইন ঘুরে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। আবার যখন বিদ্যুতের চাহিদা কম থাকে তখন অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে লোয়ার ড্যামের জল আবার পাম্প করে আপার ড্যামে তুলে নিয়ে যাওয়া হয়। অযোধ্যা যাওয়ার জন্য কলকাতা থেকে কিছু ট্রেনের লিস্ট আপনাদেরকে আমি এখানে দিয়ে দিলাম, এটা স্ক্রিনশট করে রেখে দেবেন। আর ধর্মতলা থেকেও আপনারা প্রচুর বাস পেয়ে যাবেন যাওয়ার জন্য। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে।